আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আজকে সবাইকে শুভেচ্ছা। বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমাদের টপিক ছিল বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। আজকে আমরা বিস্তার পরিমাপ অংশটুকু নিয়ে আলোচনা করব। আমরা নবম দশম শ্রেণীতে পরিসংখ্যান নিয়ে তোমরা কিছু অংশ তোমরা আত্মস্থ করেছ, যেমন তথ্য সারির কেন্দ্রীয় মান অর্থাৎ গড়, মধ্যক, প্রচুরক, এগুলো নিয়ে তোমরা আগে থেকে পড়ে আসছ। তাহলে আমাদের তথ্য বা উপাত্ত কি, এগুলো আমরা জানি। তথ্য বা উপাত্ত যে আমরা জানি যে গবেষণা বা আমাদের প্রয়োজনে যদি অনুসন্ধানের মাধ্যমে কোনো জরিপ কার্য পরিচালনা করে আমরা যে সকল সংখ্যা আমরা পরিমাপ করি, ওই সংখ্যাগুলোকে আমরা উপাত্ত বা তথ্য বলে থাকি। যেমন কোনো পরীক্ষায় প্রাপ্ত শিক্ষার্থীর নম্বর, যেমন মাথাপিছু বার্ষিক আয়, এরকম আমরা বিভিন্ন ধরনের আরও তথ্য বা উপাত্ত আমরা এখানে পাইতে পারি। তাহলে এখানে আমাদের আজকের আলোচনা হলো বিস্তার পরিমাপ। তাহলে আমরা উপাত্তের বিস্তার বলতে কি বুঝি, বা উপাত্তের বিস্তার বলতে আমরা কি বুঝে থাকি, সেটা হলো যে সাধারণত যে তথ্য সারির মধ্যে আমাদের যে সকল তথ্য বা উপাত্ত থাকে, তাহলে কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলো বা চলকের মানগুলো কত ছোট বা কত বড় তা বোঝায় উপাত্তের বিস্তার। তাহলে আমাদের এই উপাত্তের বিস্তার এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা এই পরিমাপকে বিস্তার পরিমাপ বলে থাকি, বা উপাত্তের বিস্তার পরিমাপ। তাহলে বিস্তার পরিমাপ হবে আমাদের দুই ধরনের, একটা হলো পরম বিস্তার পরিমাপ এবং অন্যটি হবে আপেক্ষিক বিস্তার পরিমাপ। তাহলে আমাদের বিস্তার পরিমাপ তাহলে বিস্তার পরিমাপ আমাদের হবে, এক নম্বর হবে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। আমাদের দুই নাম্বার হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। আপেক্ষিক বিস্তার পরিমাপ তাহলে আমরা পাইলাম বিস্তার পরিমাপ দুই প্রকার, একটা হলো পরম বিস্তার পরিমাপ এবং অন্যটি হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। আবার প্রত্যেক প্রকারের বিস্তার পরিমাপগুলো আবার চার ধরনের। তাহলে আমাদের পরম বিস্তার পরিমাপ এক নম্বর হবে আমাদের পরিসর, দুই হবে চতুর্থক ব্যবধান, তিন নাম্বার হলো গড় ব্যবধান, 4 নম্বর হলো
পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক তাহলে পরম বিস্তার পরিমাপ আমাদের চার ধরনের: পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক। তাহলে আপেক্ষিক বিস্তার পরিমাপ চার ধরনের। তাহলে আপেক্ষিক বিস্তার পরিমাপও আমাদের চার ধরনের। এক নাম্বার হবে আপেক্ষিক বিস্তার পরিমাপ পরিসরাঙ্ক, পরিসরাঙ্ক। দুই নাম্বার হলো চতুর্থক ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক। তিন নাম্বার হলো গড় ব্যবধানাঙ্ক। চার নাম্বার হলো বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক। তাহলে আমরা পাইলাম পরম বিস্তার পরিমাপ আমাদের চার ধরনের: পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক। আপেক্ষিক বিস্তার পরিমাপ চার ধরনের: পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক। তাহলে আমরা প্রথমে পরিসর এবং পরিসরাঙ্ক নিয়ে আলোচনা করব। আর আমরা জানি উপাত্ত বা তথ্য দুই ধরনের। একটি হলো অশ্রেণীকৃত এবং অপরটি হলো শ্রেণীকৃত উপাত্ত। তাহলে উপাত্তের প্রকারভেদ, তাহলে উপাত্ত হবে দুই ধরনের: অশ্রেণীকৃত এবং শ্রেণীকৃত। তো শ্রেণীকৃত উপাত্ত আবার দুই ধরনের, একটা হলো বিচ্ছিন্ন, একটা হলো অবিচ্ছিন্ন। তো এখানে আমাদের পরিসর, রেঞ্জ এবং পরিসরাঙ্ক coefficient of range, coefficient of range, coefficient of range। তাহলে পরিসর এবং পরিসরাঙ্ক। তাহলে এখানে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে অশ্রেণীকৃত উপাত্ত উপাত্তের ক্ষেত্রে তাহলে আমরা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে উপাত্তগুলির মধ্যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এই অশ্রেণীকৃত উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে অন্তর, ডিফারেন্স, এটাই হবে আমাদের পরিসর। তাহলে এখানে যদি আমরা এরকম কোনো এক্সাম্পল দেই, যেমন এখানে তাহলে আমাদের পরিসর আমরা প্রকাশ করি আর দ্বারা। তাহলে এখানে আর ইকুয়াল টু চলক উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস চলকের সর্বনিম্ন মান, এইটা হবে আমাদের পরিসর। এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ অর্থাৎ সিআর
পরিসরাঙ্ক হবে আমাদের r ডিভাইডেড বাই x এই চলকের সর্বোচ্চ মান প্লাস চলকের সর্বনিম্ন মান ইন্টু 100%। এটা হবে আমাদের পরিসরাঙ্ক, আর এটা হলো আমাদের পরিসর। তাহলে এখন যদি আমরা একটা এক্সাম্পলে যাই তো লক্ষ্য করি, এরকম যদি একটা এক্সাম্পল হয় আমাদের, যে গণিতের 10 জন ছাত্রের নম্বর গণিতে প্রাপ্ত 10 জন শিক্ষার্থীর নম্বর। আমরা কোনো একটা পরীক্ষায়, যে গণিত পরীক্ষায় আমাদের 10 জন শিক্ষার্থীর আমরা একটা নম্বর এখানে তুলে ধরলাম, যে 22, 28, এরকম 40, 43, 48, তারপরে 70, 57, 75, 85, এরকম। আরেকটু মনে করি 78। তাহলে এখানে আমাদের 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে আছে। তাহলে আমরা যদি এখান থেকে সর্বনিম্ন মান নেই তাহলে সেটা হবে 22 সর্বনিম্ন, আর আমাদের সর্বোচ্চ হবে আমাদের 85, এটা হবে আমাদের সর্বোচ্চ। তাহলে এখানে চলকের সর্বোচ্চ মান হবে আমাদের 85 মাইনাস সর্বনিম্ন মান হবে 22। তাহলে আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে অন্তর ডিফারেন্স, সেটাই হবে আমাদের পরিসর। তাহলে এখানে যদি আমরা 3, 6, 63, তাহলে এই হলো আমাদের পরিসর। তো এখানে যদি আমরা পরিসরাঙ্ক বের করতে যাই তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে 63 ডিভাইডেড বাই 85 প্লাস 22 ইন্টু 100%। তাই আমরা যদি এই অংশটুকু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, যে পরিসরাঙ্ক আমরা পাবো। তাহলে এইরকমভাবে যদি অশ্রেণীকৃত উপাত্ত আমরা নেই তাহলে ওখান থেকে আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা লক্ষ্য করে তারপর ডিফারেন্স করে দেব, পরিসর আসবে, আর এই সূত্র দিয়ে আমরা পরিসরাঙ্ক বের করে নিব। তাহলে এটা আমরা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিসর এবং পরিসরাঙ্ক পাইলাম। এখন যদি আমরা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যাই তাহলে এরকম আমরা লিখতে পারি, যেমন শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে এখানে পরিসর হবে L2 মাইনাস L1 এবং পরিসরাঙ্ক হবে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L2 প্লাস L1 ইন্টু 100%, অর্থাৎ R ডিভাইডেড বাই L2 প্লাস L1 ইন্টু 100%। তো এটা হবে আমাদের শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে।
তাহলে আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি। তাহলে এটা হলো আমাদের পরিসর এবং এটা হলো পরিসরাঙ্ক। তাহলে আমরা এরকম যদি একটা শ্রেণীকৃত উপাত্তের জন্য যাই, যে দ্বাদশ শ্রেণীর যদি এরকম থাকে যে 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের তথ্য নিম্নরূপ, এরকম আমাদের শ্রেণী ব্যাপ্তি আর এখানে গণসংখ্যা আমরা যদি শ্রেণী ব্যাপ্তি 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এরকম 60 থেকে 70, 70 থেকে 80, এরকম আমরা একটা শ্রেণী ব্যাপ্তি নিলাম। আর এখানে যদি আমরা গণসংখ্যাগুলি 4, 6, 11, তারপর 13, 12, 4, 13, 12 এবং 4 আমরা এরকম নিলাম। তাহলে এখানে শ্রেণীকৃত উপাত্ত, এটা হলো আমাদের সর্বপ্রথম শ্রেণী আর এটা হলো সর্বশেষ শ্রেণী। তাহলে এখানে L2 হলো, এখানে L2 কি? তাহলে এখানে L2 ছিল আমাদের সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা বা ঊর্ধ্বসীমা। L1 হলো সর্বপ্রথম শ্রেণী নিম্নসীমা, সর্বপ্রথম শ্রেণীর নিম্নসীমা। তাহলে এটা হলো আমাদের সর্বপ্রথম শ্রেণী আর এটা হলো সর্বশেষ শ্রেণী। তাহলে এখানে আমাদের সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা হলো এখানে আমাদের 80, তাহলে এটা হলো L2 এর মান। আর সর্বপ্রথম শ্রেণীর নিম্নসীমা এটা হলো আমাদের L1 এর মান। তাহলে এখানে আমাদের সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা L2 = 80 এবং সর্বপ্রথম শ্রেণীর নিম্নসীমা L1 = 20। তাহলে আমরা এখানে এটা পাইলাম 80 এবং 20। আমরা যদি এখানে মানগুলি বসাই তাহলে এখানে পরিসর রেঞ্জ R = 80 - 20 = 60 আমরা পাইলাম পরিসর। তারপরে আমাদের পরিসরাঙ্ক কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সমান এখানে আসবে R। তাহলে এখানে 60 / 80 + 20 × 100%, এটা হবে আমাদের পরিসরাঙ্ক। তাহলে পরিসর এবং পরিসরাঙ্ক সম্পর্কে আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারব। তাহলে আমাদের অশ্রেণীকৃত উপাত্ত এবং শ্রেণীকৃত উপাত্ত দুই ক্ষেত্রেই আমরা পরিসর এবং পরিসরাঙ্ক বের করতে পারব। তাহলে আমরা মনে রাখব যে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে তথ্য সারির বা নিবেশন সংখ্যা থেকে আমাদের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নিয়ে তাদের ডিফারেন্স করলে পরিসর পাওয়া যায় এবং পরিসরকে তাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের সমষ্টি দ্বারা ভাগ করে 100% করলে পরিসরাঙ্ক পাওয়া যায়। আর এখানে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিসর হবে
আমাদের সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস সর্বপ্রথম শ্রেণীর নিম্নসীমা এর ডিফারেন্স করলেই আমাদের পরিসর চলে আসবে। আর এই সূত্র প্রয়োগ করে আমাদের পরিসরাঙ্ক চলে আসবে। তাহলে আমরা পরিসর এবং পরিসরাঙ্ক শ্রেণীকৃত ও অশ্রেণীকৃত উভয় ক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবো। তো এখন আমরা দেখাবো চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক। তাহলে আমরা প্রথমে লক্ষ্য করব, তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় হলো চতুর্থক ব্যবধান কোয়ার্টাইল ডেভিয়েশন চতুর্থক ব্যবধানাঙ্ক coefficient of quartile deviation। তাহলে চতুর্থক ব্যবধানের জন্য আমাদের প্রকাশটা হবে কিউডি, আর এটার জন্য আমরা প্রকাশ করব সি কিউডি। তাহলে এটা জাস্ট আমরা প্রকাশ করব। তাহলে চতুর্থক ব্যবধানকে আমরা কিউডি দ্বারা প্রকাশ করব, আর চতুর্থক ব্যবধানাঙ্ককে সি কিউডি দ্বারা প্রকাশ করব। এখন চতুর্থক বলতে আমরা আসলে কি বুঝি? তাহলে আমরা তাহলে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা একটু আসতেছি। অশ্রেণীকৃত উপাত্ত আমরা তথ্য সারির সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে প্রথমে আমাদের লিখতে হবে, সাজায় লিখতে হবে। তাহলে যদি কোনো তথ্য সারির তথ্যগুলোকে বা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলো ও তথ্য সারিকে বা নিবেশন সংখ্যাগুলিকে সমান 4 ভাগে ভাগ করে, তাহলে ওই মানগুলোকে আমরা চতুর্থক বলে থাকি। তাহলে মানের ঊর্ধ্বক্রমে আমাদের কিন্তু সাজায় লিখতে হবে। তাহলে তথ্য সারি সংখ্যাগুলিকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজায় লিখব, আর যে মানগুলো এই তথ্য সারিকে সমান 4 ভাগে বিভক্ত করে, একটা ভাগ, 2টি ভাগ, এখানে Q3 3 ভাগ, এ 1 ভাগ, 4 ভাগ। তাহলে সমান 4 ভাগে কিন্তু আমরা বিভক্ত করলাম কাকে? তথ্য সারিকে বা নিবেশন সংখ্যাগুলোকে। তাহলে প্রথম করণীয় হলো নিবেশন সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজায় লিখতে হবে বা ঊর্ধ্বক্রমে আমরা লিখব। তারপরে যে মানগুলো এই নিবেশন সংখ্যাগুলিকে সমান 4 ভাগে ভাগ করবে, ওই মানগুলোকে আমরা চতুর্থক বলে থাকি। তাহলে এখানে আমরা চতুর্থকগুলোকে Q1, Q2, Q3 দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে Q1 হলো আমাদের প্রথম চতুর্থক, এটা হলো আমাদের প্রথম চতুর্থক। এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্থক। তার দ্বিতীয় চতুর্থক হলো আমাদের মধ্যমা বা মধ্যক মান, এটা হলো আমাদের মধ্যক মান। এটা হলো আমাদের তৃতীয় চতুর্থক। এখানে Q1 তার আগে 25% তথ্যমান থাকবে, Q1 Q2-র মাঝে 25% তথ্যমান থাকবে, এখানেও 25% তথ্যমান থাকবে,
এখানেও 25% তথ্যমান থাকবে। তাহলে এই Q1 প্রথম চতুর্থক তথ্যমানকে বা নিবেশন সংখ্যাগুলিকে 1:3 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখানে হবে 1:3 অনুপাত। আর Q2 এইদিকে 2 ভাগ, এইদিকে 2 ভাগ, Q2 2:2 এবং Q3 এইদিকে 3 ভাগ, এদিকে 1 ভাগ, 3:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা পাইলাম আমাদের চতুর্থক হইল 3টি, প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক, অর্থাৎ Q1, Q2, Q3। তাহলে Q1 তথ্য সারি নিবেশন সংখ্যা বা তথ্য সারিগুলোকে বা তথ্য সারির সংখ্যাগুলোকে 1:3 অনুপাতে বিভক্ত করে, Q2 2:2 অনুপাতে বিভক্ত করে, Q3 আমাদের 3:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমাদের প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে লিখতে হবে। মানের ঊর্ধ্বক্রমে লেখার পরে যে মানগুলি তথ্য সারিকে সমান 4 ভাগে বিভক্ত করে আমরা ওই মানগুলোকে চতুর্থক ব্যবধান বলে থাকি। তাহলে চতুর্থক ব্যবধান, প্রথম চতুর্থক ব্যবধান বা চতুর্থক, প্রথম চতুর্থক তথ্য সারিকে 1:3 অনুপাতে বিভক্ত করে, দ্বিতীয় চতুর্থক 2:2, তৃতীয় চতুর্থক আমাদের 3:1 অনুপাতে বিভক্ত করে। এখন আমাদের তাহলে এই Q2 থেকে Q1 এবং Q3 এর ডিফারেন্স, এদের যে গড় আসবে সেটাই হবে আমাদের চতুর্থক ব্যবধান। তাহলে QD চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন হবে Q2 মাইনাস Q1 প্লাস Q3 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের আসতেছে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হলো আমাদের চতুর্থক ব্যবধান। তাহলে এখানে তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক আমরা বিয়োগ করব, তারপরে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের চতুর্থক ব্যবধান পাওয়া যাবে। এবং চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয়ের সূত্র হলো Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। এটা হলো আমাদের চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয়ের সূত্র। তাহলে আমরা চতুর্থক ব্যবধান পাইলাম এবং চতুর্থক ব্যবধানাঙ্কের সূত্র পাইলাম। এখন আমরা একটা গাণিতিক সমস্যা আমরা লক্ষ্য করি যে এখানে আমরা এখানে বললাম যে তথ্য মানগুলোকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা যদি এরকমভাবে লিখি যে উপাত্ত বা তথ্য মানের সংখ্যা n, তথ্য উপাত্ত বা তথ্য মানের সংখ্যা n। তাহলে এখানে n 4 দ্বারা বিভাজ্য, n 4 দ্বারা অবিভাজ্য। তাহলে এখানে আমাদের 2টি কন্ডিশন হতে পারে, উপাত্তের সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হতে পারে, 4 দ্বারা অবিভাজ্য হতে পারে। তাহলে আমরা 4 দ্বারা অবিভাজ্য, বিভাজ্য এরকম কেস নিয়ে একটু আলোচনা করব এবং অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে।
তাহলে আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো আমাদের 6, 12, 3, 9, 6, 12, 3, 9, 17, 15, 17, 15, 10, 19, 20, 15, 14, 15, 14. এখানে 11টি উপাত্ত আছে, 11টি। তাহলে আমরা এখানে স্পষ্টত পাচ্ছি যে n এর মান 4 দ্বারা অবিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন আমাদের প্রথম করণীয় হলো এই উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে লিখতে হবে। তাহলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে লিখে পাই, গুলিকে মানের ঊর্ধ্বক্রমে লিখে পাই 3, 6, 9, 10, তাহলে 3, 6, 9, 10। তারপরে হলো আমাদের 12, তারপরে হলো আমাদের 14, 15, 15, 14, 15, 15, তারপর হলো আমাদের 17, 19, 20। তাহলে এখানে আমাদের উপাত্তের সংখ্যা n = 11। তাহলে আমাদের মোট 11টি উপাত্ত এখানে আছে, তথ্য আছে। তাহলে আমরা যখন Q1 নির্ণয় করব, তাহলে সুতরাং Q1 নির্ণয়, তাহলে Q1 নির্ণয়, তাহলে n/4 × 1। তাহলে এখানে আমাদের 11/4, তাহলে আমরা 11কে 4 দ্বারা ভাগ করব, 2.75। তাহলে আমরা এখানে স্পষ্টত বলতে পারি যে এখানে পূর্ণ অংশ হলো 2, ভগ্নাংশ হলো 0.75। তাহলে 2 এর পরবর্তী রাউন্ড ফিগার হলো 3। তাহলে সুতরাং Q1 = 3তম অবস্থানের উপাত্ত। তাহলে এখানে আমাদের 3তম অবস্থানে আমাদের এখানে কি আছে? 9। তাহলে আমাদের প্রথম চতুর্থক হয়ে গেল 9। তারপরে আমরা নির্ণয় করব Q3। নির্ণয় করতে গেলে তাহলে আমাদের Q3 নির্ণয়, তাহলে এখানে n/4 × 3,
33/4 8.25। তাহলে আমাদের এখানে পূর্ণ অংশ হলো 8, তাহলে 8-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হলো 9। তাহলে আমরা লিখব সুতরাং Q3 ইকুয়াল টু 9তম অবস্থানের উপাত্ত ইকুয়াল 9তম অবস্থানে কে আছে? 17। তাহলে আমরা এখানে পাইলাম Q3 ইকুয়াল টু 17। এখন সুতরাং QD চতুর্থক ব্যবধান QD সমান Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2 সমান 17 মাইনাস 9/2 ইকুয়াল টু 4। চতুর্থক ব্যবধানাঙ্ক CQD সমান, তাহলে এখানে Q3 Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। তা আমরা যদি এখানে মানগুলি বসাই 17 মাইনাস 9 বাই 17 প্লাস 9 ইন্টু 100%। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা চতুর্থক ব্যবধানাঙ্ক আমরা পাবো। তাহলে আমরা চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করতে গেলে আসলে আমাদের প্রয়োজন হইল তৃতীয় চতুর্থক এবং প্রথম চতুর্থক, এই দুইটি যদি আমরা বের করতে পারি তাহলে এই দুইটি সূত্র দ্বারা আমরা এগুলো বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা আজকে আলোচনা করলাম পরিসরাঙ্ক এবং চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক। আর চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্কের ক্ষেত্রে আমরা অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্ত নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাদের চতুর্থক বলতে আমরা কি বুঝি? তাহলে আমাদের তথ্য মানগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলো তথ্য সারিকে বা নিবেশন সংখ্যাকে সমান 4 ভাগে বিভক্ত করে আমরা ওই মানগুলোকে চতুর্থক বলে থাকি। তাহলে আমাদের চতুর্থক হলো 3টি, প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক এবং তৃতীয় চতুর্থক। আর এদের প্রকাশ হবে Q1 Q2 Q3। প্রথম চতুর্থক তথ্য মানকে 1:3, দ্বিতীয় চতুর্থক বা মধ্যক মান সে তথ্য মানকে 2:2 এবং তৃতীয় চতুর্থক তথ্যমানকে 3:1 অনুপাতে বিভক্ত করে। তা আমরা চতুর্থক ব্যবধান QD সমান Q3 মাইনাস Q1 বাই 2, চতুর্থক ব্যবধানাঙ্ক হবে Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। এই সূত্রগুলো দ্বারা আমরা আজকে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে চতুর্থক ব্যবধানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় আমরা ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং গাণিতিক সমস্যাগুলো আমরা সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।